হাই এভরিওয়ান, আমি কাবেরী আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে যে দিনটার ব্লগ শেয়ার করছি, দিনটা ছিল মঙ্গলবার আর এখন সময় সকাল 11টা। সো গুড মর্নিং সবাইকে। আজ আমার ব্যাঙ্গালোর থেকে কলকাতা আসা 4র্থতম দিন। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ যাচ্ছি কোন্নগর, আমার মামা শ্বশুরের বাড়ি আর শাশুড়ি মায়ের ছোটবেলাকার একজন বান্ধবীর বাড়ি। আমি আর আমার শাশুড়ি মা দুজনই যাচ্ছি। ওদের বাড়ি জন্মাষ্টমীর পুজো হয় অনেক বছর ধরে। জন্মাষ্টমী হলো বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকীর স্মরণে পালিত হয়। এটি দেশ জুড়ে অত্যন্ত জাঁকজমকের সাথে পালিত হয়। কৃষ্ণ জন্মাষ্টমী কেবল কৃষ্ণাষ্টমী, জন্মাষ্টমী বা গোকুলাষ্টমী নামেও পরিচিত। আমাদের বাড়ি থেকে কোন্নগর 1 ঘন্টা মতো সময় লাগে। আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম আমার এখন প্রেগনেন্সির 8 মাস চলছে। শরীর অনেকটাই ভারী হয়ে গেছে, তাই আমি একটা নর্মাল ঢিলাঢালা ড্রেসই পরে যাচ্ছি। টাইট জিনিস একদমই পরতে পারছি না, পরলেই মনে হচ্ছে যেন দম আটকে আসছে। তবে অনেকেই আমাকে বলেছিল কোমরে টাইট করে কিছু পরতে, তাতে নাকি বেবি উপরে উঠবে না, নিচে থাকবে আর বোঝাও কম যাবে, এতে আমার কষ্টটাও কম হবে। আমি এই ব্যাপারে একবার ডক্টর কনসাল্টও করেছিলাম, কিন্তু তিনি আমায় বলেছিলেন সবসময় ঢিলাঢালা কাপড় পরতে, এতে আমার এবং আমার বেবি দুজনের জন্যেই ভালো। টাইট কিছু পরার সাথে বেবির পেটের উপরের অংশে উঠে আসার কোনো সম্পর্ক নেই, কিন্তু বেশি টাইট পরলে বেবির কষ্ট হতে পারে। আর আমার এই সময় মাঝে মধ্যে একটু শ্বাসকষ্ট হচ্ছে, সবার হয় কিনা জানি না। আমার শাশুড়ি মায়ের ইচ্ছা ছিল আজ আমি পুজোর দিনে শাড়ি পরি, কিন্তু এতটা লং টাইম আমি থাকতে পারবো না বলে মনে হচ্ছিল। সো আমি ভাবলাম যদি পরতেই হয় শাড়িটা নিয়ে নিই, ওখানে গিয়ে পরে নেব। কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, যে কারণে রাস্তার অবস্থাটা একটু খারাপ। আমাদের পৌঁছতে 1 ঘন্টা মতো সময় লাগলো। এখানের একটা দোকান থেকে কিছু মিষ্টিও নিয়ে নিলাম। প্রথমে পৌঁছালাম মামা শ্বশুর বাড়ি। এখনও পুজো শুরু হয়নি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, যেখানে সবাই থাকে, কিন্তু এখন সবাই পুজোর ওখানে আছে। ফার্স্ট ফ্লোরটা 3 BHK। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, তার পাশে আছে রান্নাঘর, রান্নাঘরের পাশে আছে একটা বাথরুম, তার পাশে একটা বেডরুম যেটায় দিদা থাকে, আর তার পাশে হলো 3rd বেডরুম, আর সামনেই ডাইনিং এরিয়া। এনাদের বাড়িতে অনেক পদের খাওয়া রান্না করে অন্নকূট পুজো হয় আজকের দিনে। রান্না হয়ে গেলে সব ধরনের খাওয়ার একটা বড় প্লেটে সাজিয়ে ঠাকুরের সামনে প্রসাদ হিসাবে পরিবেশন করা হয়। 2 মামি মিলে রান্নার সমস্ত আয়োজন করছে। এখানে রান্নি হচ্ছে ছোট মামি, আর বড় মামি পুজোর জোগাড় করছে। রান্না শেষ হতে এখনও অনেকটাই সময় লাগবে। কিছুক্ষণ বসলাম পুজোর ওখানে। যে রুমটায় পুজো হচ্ছে এটা পুরোটাই ঠাকুরঘর। সবাই থাকে ফার্স্ট ফ্লোরে, আর তার উপরে 2nd ফ্লোরে ঠাকুরঘরটা। ঠাকুরের জন্য আলাদা ফ্রিজ, এসি আর ছোট একটা ওয়ার্ড্রপও আছে। এছাড়াও ভোগ যেখানে রান্না হচ্ছে সবটাই পুজোর জন্য আলাদা একটা সেট আছে। প্রতি বছর এই গ্যাস ওভেন আর বাসনেই পুজোর সমস্ত রান্না হয়। পুজোর পর সমস্ত বাসন ওভেন ওখানেই গুছিয়ে রেখে দেয়। এই পুজোতে মিনিমাম 50টা পদ হয়, আবার তার থেকে বেশিও হয়, সব ধরনের ভাজা, ঝোল ইত্যাদি। এই পুজোর বিশেষত্ব হলো পুজো হয়ে গেলে সমস্ত প্রসাদের কিছুটা অংশ একসাথে মাখা হয়, যেটাকে মাধবপুরী বলা হয়। তারপর আমি শাড়ি পরে রেডি হয়ে নিলাম অন্য পুজো বাড়ি যাওয়ার জন্যে। এখন আমার একটু খিদেও পেয়ে গেছে। দিদা সকালের পুজোর কিছুটা প্রসাদও দিল আমায়। প্রসাদে ছিল চিড়ে মাখা, পিঠে, তালের বড়া আর ফল। প্রসাদ খেয়ে আমি আর দিদা বেরিয়ে পড়লাম। আমার শাশুড়ি মা আগেই চলে গেছে। বাড়িটা খুব বেশি দূরে নয়, হেঁটেও যাওয়া যায়, এই পাড়াতেই কিছুটা দূরে। কয়েকদিন ধরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, হাঁটতেও ভয় করছে। কোনো কারণে পা পিছলে গেলেই বিপদ। যাই হোক, আমাদের গাড়ি এলে উঠে পড়লাম। 2 থেকে 3 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। এখানে দেখলাম সবাই একে একে গান করছে। কিছুক্ষণ ওখানে বসে একটু শুনলাম, তারপরে রুমে চলে এলাম। এখানে কতক্ষণ বসতে পারবো জানি না, তবে খারাপ বুঝলে আবার চলে আসবো মামাদের বাড়িতে। এখান থেকে খুব বেশি দূরে নয়, যেহেতু অসুবিধা হবে না। এই পুজোতে 108টা পদ্ম লাগে, তাই একজন কাকিমা দেখলাম সেগুলোই গুনে গুনে আলাদা করছে। আর মাসিমা, মানে এই বাড়ির যিনি কর্ত্রী, তিনি এখন পুজোতে বসলেন।
এখানে একটা ছোট ফ্রিজ দেখলাম, যেটা অনেক সুন্দর। মাসিমার ছেলে ইউএসএতে থাকেন, ওখান থেকে কিনে পাঠিয়েছে। আর এটা ঠাকুরের কাজেই ব্যবহার করা হয়। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, গেট থেকে ঢুকেই ডান দিকে, আর তার পাশে এগোলেই লিভিং রুম। এখন সবাই লিভিং রুমে চলে এসেছে। পুজো বেশ কিছুক্ষণ চললো, আরতি হলো, ঠাকুরের গান হলো। ঠাকুর ঘরটা খুব বেশি বড় না হলেও খুব সুন্দর করে উনি সাজিয়েছেন। আর আজ বড় বড় পদ্ম দিয়ে সাজিয়ে ঠাকুর ঘরের সৌন্দর্যটাই অনেক গুণ বেড়ে গেছে। পুজো শেষ হলে সবাই খেতে বসে পড়লো, সাথে আমিও আগেই প্রসাদ নিয়ে বসে পড়লাম। আমায় আর বাইরে সবার সাথে বসতে হয়নি, ঘরের ডাইনিং টেবিলেই আমার বসার জায়গা করে দিল। বাইরে যদিও বড় করে সবার জন্য বসার জায়গা করা হয়েছে। খাওয়ার পর এখন সবাই একটু গল্পগুজব করছে। আমি খাওয়া শেষ করে আর খুব বেশি দেরি করলাম না, খাওয়ার পরপরই বেরিয়ে পড়লাম এখান থেকে। তারপর এলাম মামাদের বাড়িতে। এখানে পুজো হয়ে গেছে, সব প্রসাদ নিচে নিয়ে এসেছে সবাইকে দেওয়ার জন্য। এখন সময় সন্ধ্যা 6টা মতো বাজে। কিছু প্রসাদ নিয়ে সবার সাথে একটু সময় কাটিয়ে বাড়ির জন্য রওনা দিলাম। প্রতিবার বাড়িতে এলে এখানে একবার হলেও আসি। অনেক দিন পর সবার সাথে দেখা করে খুবই ভালো লাগলো। এখন আমাদের সবাই গাড়ি অবধি দিতে এসেছে। রাস্তায় জল জমার কারণে গাড়িটা বাড়ি অবধি যেতে পারিনি, পাশেই দাঁড়িয়েছিল। অলমোস্ট এখন সন্ধ্যা হয়ে গেছে। মেন রোডেও দেখছি কোথাও কোথাও জল জমেছে। তারপর এখন যাচ্ছি দক্ষিণেশ্বর ব্রিজের উপর দিয়ে। ওই দেখুন মন্দিরটাও দেখা যাচ্ছে। কতদিন পর এখান থেকে যাচ্ছি, একটা প্রণামও করে নিলাম। লাস্টের দিকে গাড়িতে আর বসতেও ইচ্ছা করছে না, খুব বেশি পা ব্যথা করছে। অনেকক্ষণ ঝুলিয়ে বসে আছি, সেই জন্য হয়তো পাও অনেকটা ফুলে গেছে। এখন আমরা বাড়ির কাছাকাছি এসে গেছি। যাই হোক, আজকের দিনটা ভালোই গেল। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। পরবর্তী নতুন একটা ব্লগে আবার দেখা হবে। টাটা।